আসসালামু আলাইকুম। প্রবাস থেকে বলছি অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী হারুন। আজকে আমার আহ, সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। আছেন জনাব হাসান আমজাদ খান। তিনি একজন সাংস্কৃতিক কর্মী, কবি এবং নজরুল চিন্তক। আছেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব ফজলুর রহমান। তিনি রাজনীতি, সমাজনীতি এবং সমরনীতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, ভালো বক্তব্য রাখেন। আজকে আমরা এই দুইজন আলোচকের কাছ থেকে আমাদের দেশের বর্তমান কি অবস্থা, কোন পথে বাংলাদেশ, সেই বিষয়ে জানব। জনাব হাসান আমজাদ খান, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। এবং থ্যাংক ইউ। জনাব আপনাকে ব্রিগেডিয়ার, অনেক ধন্যবাদ। আপনার দর্শকদের জন্য শুভেচ্ছা এবং সালাম। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি জনাব ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান সাহেবকে। প্রবাস থেকে বলছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম হারুন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ভালো আছি, আপনাকে আল্লাহ রহমতে। আপনাকে এবং আপনাদের দুজনকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এবং আশা করি আমরা আমাদের রাজনীতি, সমাজনীতি, দেশপ্রেম নিয়ে বিশদ আলোচনা করব, অন্তত প্রতি সপ্তাহে একবার। আমাদের প্রবাস থেকে আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকু দেশের মানুষের জন্য আমরা উজাড় করে দিতে চাই। সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। আজকের বিষয়বস্তুকে আমরা আসলে বিষয়বস্তুটি ঠিক করেছি যে কোন পথে বাংলাদেশ। আপনার, আমার, আমাদের সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা যারা প্রবাসে থাকি তারা দেশকে আমাদের মায়ের চাইতেও বেশি যত্ন করি, বুকে লালন করি এবং পালন করি, এবং সেই হিসাবে আমরা চিন্তা করি। এবং সেই নিরিখেই আজকের অনুষ্ঠানের নাম আমরা ঠিক করেছি, কোন পথে বাংলাদেশ। হাসান আমজাদ ভাই, আপনি একটু বলবেন যে আসলে কোন পথে বাংলাদেশ। আপনার শুরুটা আপনাকে দিয়েই করতে চাই। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার সহ আলোচক ব্রিগেডিয়ার রিটায়ার্ড ফজলুর রহমান ভাইকে সালাম জানাচ্ছি। ওয়ালাইকুম আহ, আসসালাম। আমি বলতে চাইছি যে আর মাত্র 3 দিন পরে ডিসেম্বর মাস শুরু হবে। আমি আমাদের 71 সালের সকল শহীদ, মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা বোনদের সালাম শুভেচ্ছা জানাচ্ছি, আর শহীদদের মাগফিরাত কামনা করছি। আর এবছর যে জুলাই আগস্টে যে মহাবিস্ফোরণ হয়ে গেল, সেখানে যারা শহীদ হয়েছে আমাদের ছেলে মেয়েরা, তাদের আহ, আত্মার প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। যারা অসুস্থ আছে, যারা পঙ্গু হয়েছে, যারা চোখের দৃষ্টি হারিয়েছে, তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানিয়ে শুরু করছি। আমরা দেখতে পেয়েছি যে আহ, অন্তত গত 2 দশক ধরে প্রায় বাংলাদেশের রাজনীতিতে বা সমাজনীতিতে যে ধরনের অত্যাচার, অবিচার, নির্মমতা চলেছিল, বিশেষত গত 1 দশকে, সেটি চলেছিল আনফর্চুনেটলি দ্য মোস্ট নোটোরিয়াস লেডি অব দ্য 21st সেঞ্চুরি, তার নেতৃত্বে এগুলো হয়েছিল। কত কি যে ঘটেছে সেটা আর আমি অত বিশদ বলছি না, তবে মানবতা বিরোধী কাজ থেকে শুরু করে হত্যা, গুম, লুটপাট সবই ঘটেছে। সেই সময় অতিক্রম করে আমাদের দেশের জনসাধারণ, রাজনৈতিক দলেরা দীর্ঘ সংগ্রাম করেছে। কিন্তু গত জুলাই আগস্টে, সর্বশেষ আগস্টের 5 তারিখে যে ঘটনাটা ঘটলো, আমাদের ছাত্র, ছেলেমেয়েরা আর জনতা সম্মিলিতভাবে সেই নোটোরিয়াস লেডি, তার দল বল সহ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তারা। সুতরাং আমি বলতে পারি এটি একটি বাংলাদেশের জন্য সুযোগ, যে গণতন্ত্রে, মানবাধিকারে, সাম্যে, শান্তিতে ফিরে যাওয়ার একটা সুযোগ। তো আমি চাইছি বা আশা করছি আমরা বিদেশে থেকে যে আমাদের এই তরুণ প্রজন্ম যে সুযোগটা আমাদেরকে এনে দিয়েছে, সেটি আমরা এবার কাজে লাগাতে হবে, যেন দেশের যে সম্ভাবনা আছে সেটি সারা বিশ্বে আরো সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারে। তারপরে আমরা লক্ষ্য করেছি যে এই সময়কার, এই 21st সেঞ্চুরি সব থেকে ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট সেলিব্রিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদের আহ, বিপদের সময় এগিয়ে এসেছেন
আমাদের নতুন প্রজন্মের আহ্বানে তিনি এসেছেন দেশের হাল ধরতে। আমরা দেখেছি যে তিনি কতগুলো সংস্কার কর্মসূচি শুরু করেছেন। আমরা লক্ষ্য করছি যে এই সময়ে এই কাজগুলো করার জন্য নানা ধরনের জটিলতাও তৈরি হচ্ছেও। তো সেগুলোকে আমাদের রাজনীতিকেরা বা এই ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন, তারা সবাই মিলে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এটা মনে রাখতে হবে, কারণ রফিক আমাদের ভাই, আহ, আপনি একেবারে খুব সুন্দর একটা প্রশ্নের আসলে অবতারণা করেছেন আমার জন্য। জাতীয় ঐক্যের যে কথাটি বলেছেন, জাতীয় ঐক্যের ব্যাপারটা কি আসলে জনাব ডক্টর ইউনূস সাহেবের সরকার করতে পারছেন? বা তাদের বিরুদ্ধে যেসব যেসব ষড়যন্ত্রগুলো আসলে হচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশে, সেগুলো কি আসলে জাতীয় ঐক্যের পথে বাধার কোনো অন্তরায় বলে মনে করছেন আপনি? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এবং এটি হওয়া উচিত। উনি যে উদ্যোগগুলো নিচ্ছিলেন, এই 5 আগস্টের পরে যে ধরনের পরিবর্তন আমরা আশা করেছিলাম, যে সাম্য প্রতিষ্ঠার কথা ছেলে মেয়েরা বলেছিল, তার মানে একটা বড় সংস্কার কাজ আমাদেরকে করতে হবে আমাদের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, নির্বাচন ব্যবস্থায়। ওরা সেই বন্দোবস্তের কথা বলছে, আমরাও সেটা চেয়েছি। তো সেটা করতে গিয়ে অনেক রকম বিরোধিতা আছে আমাদের সমাজের, নিজেদের মধ্যেই আমাদের অনৈক্য আছে। কেউ চাইছে এখনই নির্বাচন, কেউ চাইছে সংস্কার হয়ে নির্বাচন, কেউ চাইছে যে আহ, বিশেষত যারা পতিত, তারা যে কোনো ভাবেই হোক এই সরকারকে যেন ডিস্টেবিলাইজ করা যায়, সেদিকে তারা নানাভাবে ব্যস্ত আছে। তার মানে আমাদের আপনি পাশের দেশ। আপনি সংস্কারের পক্ষে, আগে সংস্কার দেন নির্বাচন? আমি চাই যে আমাদের যেহেতু ক্ষতিটা গত 10, 15, 16 বছর ধরে অনেক বেশি হয়েছে, আমি এমন সংস্কার চাই, আমি সেটাকে টেকসই সংস্কার বলতে চাই, যেন এই ধরনের বিপদ আমাদের আর না আসে। সেগুলো এমন হতে হবে, যেমন রাজনৈতিক সংস্কার আমাদের করা জরুরি। শুধু প্রশাসনিক, শুধু সংবিধান তৈরি করে দিলে হবে না। আমাদের রাজনৈতিক যে কালচার তৈরি হয়েছে, সেটিকে পাল্টাতে হবে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, যে আমাদের রাজনৈতিক দলগুলোর নেতা নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, সেটা নিয়েও আমাদের কাজ করা উচিত। কারণ ওই নেতা নির্বাচন পদ্ধতিতেই টাকা পয়সার খেলা হয়, মাসল তৈরি হয়, তারপরে ওই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখল, এগুলো তৈরি হয়। তো ওই কালচারটা আমাদের পাল্টাতে হবে। শুধু কাগজের সংস্কারে হবে না, আমাদের চরিত্রের সংস্কার করতে হবে। সেই জন্য যথেষ্ট সময় দিয়েই সংস্কার করে তারপরে নির্বাচনে যাওয়াটা বাঞ্ছনীয় হবে। অসংখ্য ধন্যবাদ জনাব হাসান আমজাদ খান, আপনাকে অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন আপনি। আমি যাব একটু ব্রিগেডিয়ার ফজলুর রহমান সাহেবের কাছে। আপনি তো দীর্ঘদিন, সেই 1971 সাল থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশ আর্মিতে কর্মরত ছিলেন, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে আপনি আসলে বসেছেন। এবং আপনি খুব কাছ থেকে যেমন স্বৈরাচার দেখেছেন, তেমনি গণতন্ত্রকেও দেখেছেন। আপনি কি এই মতামতের সাথে একমত? মানে আগে নির্বাচন, আগে সংস্কার, পরে নির্বাচন, এটার সাথে কি আপনি একমত? জি, আসসালামু আলাইকুম হারুন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন ছিল আগে সংস্কার না আগে নির্বাচন। জি। অবশ্যই সংস্কার করতে হবে আগে, কারণ গত 16 বছরের ফ্যাসিবাদী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। সব জায়গায় এমন দুর্নীতি সৃষ্টি হয়েছে এবং এত বেশি আপনার ট্রান্সফরমেশন হয়েছে মানুষের স্বভাব চরিত্রে, বিশেষ করে যারা প্রশাসনে ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন, পুলিশে ছিলেন, শিক্ষাঙ্গনে ছিলেন, সবাইকে এই স্বৈরাচারী হাসিনা পাল্টে ফেলেছে। ব্যাংক লুটপাট হয়েছে, এখন প্রশাসন বিপর্যস্ত। পুলিশ, আপনি জানেন, সমস্ত বাহিনী হাওয়া হয়ে গিয়েছিল, হয়ে গিয়েছিল, কারণ তারা জনতার মুখোমুখি দাঁড়িয়েছিল হাসিনার পক্ষ নিয়ে। আপনাকে অনেক এই ধন্যবাদ। অব- এখানে আমি জি, আপনাকে একটু থামাতে চাই, যে ব্যাপারটা জি। যে বলেছেন যে পুলিশ বাহিনী এবং বিভিন্ন বাহিনী আসলে মোটামুটি থমকে গিয়েছিল। এখন নতুন সরকারের আমলে পুলিশ বাহিনী কি আসলে ঠিকমতো কাজ করছে? তারা কি সহযোগিতা করছে? আপনার কি মনে হয়? পুলিশের বেশিরভাগ সদস্যই ফিরে এসেছেন এবং আমি যতটুকু শুনেছি
পুলিশের মধ্যে 2 থেকে 2.5% লোক এরা ছিল, হাসিনার পক্ষ নিয়ে কাজ করেছে তার মাফিয়া হিসেবে। কিন্তু বাকি যারা ছিল পুলিশের অফিসার বা বিভিন্ন পদবী, তারা কিন্তু ওরকম খারাপ ছিল না, বাধ্য হয়ে তারা কাজ করেছে। ওপরের আদেশ না করলে চাকরি থাকবে না। আচ্ছা, তো সেই অবস্থা থেকে হুম তবুও পুলিশ জনরোষের শিকার হয়েছে। আর তারা কাজে ফিরে এসেছে। এখন আমাদেরকে পুলিশের মধ্যে আস্থার সৃষ্টি করতে হবে। পুলিশের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে। একটা বড় সমস্যা হলো আহ, যে ব্রিটিশ আমল থেকে পুলিশের মধ্যে দুর্নীতি ছিল, ব্যাপক দুর্নীতি। আমি বলছি না যে সবাই দুর্নীতিবাজ। হুম তারা এই দুর্নীতিতে অভ্যস্ত, তাদের একরকম লাইফস্টাইল ছিল। এখন দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া স- সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে তাদের অনেক সমস্যা জীবনধারা। আছে, আর ঘুষ ছাড়া বিশেষ অনেক করে সমস্যা আছে। আর জিনিসপত্রের তো অগ্নিমূল্য। হ্যাঁ, এটা একটা বিরাট সমস্যা। হ্যাঁ, এবং আচ্ছা, এই আমরা যদি অবস্থা পাল্টাতে কিন্তু সময় লাগবে। সময় লাগবে, আমি এটার সাথে এটা আরেকটু যোগ রাতারাতি করতে হবে চাই। না, বলেন। আরেকটু যোগ করতে চাই, সেটা হলো পুলিশ ব্যতীত বাংলাদেশের সিভিল সার্ভিসের আরো অনেকগুলো চ্যাপ্টার রয়েছে। সেগুলোতে আসলে কি অবস্থা? বিশেষ করে আমার একটা ব্যাপার আসলে রয়েছে, সেটা হলো মানে খুব বেশি মানুষ যেখানে আহ, আক্রান্ত হয়, ঘুষের বাণিজ্যে আক্রান্ত হয়, সেটি হলো বাংলাদেশের যে জমি জমার রেজিস্ট্রিকরণের যে ব্যাপারটা, ভূমি রেজিস্ট্রি অফিস, সবচাইতে বেশি দুর্নীতি সম্ভবত ওখানে। এরপরের দুর্নীতিটা বাংলাদেশের ডাক্তারের মেডিকেল খাতে, সেখানে প্রচন্ড রকমের দুর্নীতি হয়। এরপরে সমাজ সেবা খাতে প্রচন্ড রকমের দুর্নীতি হয়। এই যে দুর্নীতিগুলো কিভাবে আমরা ঠেকাতে পারি? একজন মানুষ একটা সেবার জন্য যাচ্ছে, একটা খতিয়ান প্রিন্ট আউট করার জন্য যাচ্ছে, সেখানে 500 টাকা বা 1,000 টাকা, 5,000 টাকার বিনিময়ে ছাড়া একটা প্রিন্ট আউট দিচ্ছে না। আসলে দরকার হলো 1 টাকা ওটাকে প্রিন্ট আউট নেওয়া, অথবা দরকারও নেই, এটা সরকারি খরচে হচ্ছে। তাহলে 5,000 টাকা বা 500 টাকা কেন দিবে একজন মানুষ? এটার কি কোনো প্রতিকার হবে বলে আপনি মনে করেন? হারুন ভাই, আপনি খুব ভালো প্রসঙ্গের অবতারণা করেছেন। এই যে দুর্নীতি এবং ঘুষ এত বেশি, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই যে রেজিস্ট্রি অফিসে ঘুষ, এটা রেওয়াজ হয়ে গেছে, এটা রেওয়াজ হয়ে গেছে। আ- তারপরে যে এই চিকিৎসার ক্ষেত্রে এত বেশি ফি এবং এত প্রেসক্রিপশন করেন ডাক্তার সাহেবরা, তারপরেও চিকিৎসায় অনিয়ম। এই জাস্ট এই দুদিন আগেও তো কেমন লঙ্কা কাণ্ড ঘটে গেল, 3টা কলেজের ছাত্রদের মধ্যে কি ভীষণ সংঘর্ষ এই চিকিৎসায় দুর্নীতি নিয়ে। তার আগে যখন আমাদের স্বাস্থ্য অ্যাডভাইজার ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে গিয়েছিলেন সরোয়ার দিতে, সেখানেও তুলকালাম কাণ্ড হলো। অনেক আগে থেকে শোনা যাচ্ছিল যে এই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো, তারা অবহেলিত। এই খবরটা কেন জানি পৌঁছায় নাই স্বাস্থ্য উপদেষ্টার কাছে, বা যারা বড় বড় এই যে ইয়ে ডাক্তার সাহেবরা আছেন। হুম তারপরে একটা কাণ্ড ঘটে গেল। এর পরেও যে খুব একটা অবস্থার উন্নতি হয়েছে, সেটা আমি দেখছি না। আসলে এই এই আমরা সমস্ত জি, আমরা একটা এই সমস্ত হতভাগা জাতি। পরিবর্তন আনতে কিন্তু খুব সময় লাগবে। এবং এটা এটা কিন্তু আপনার বিশ্বাসের ব্যাপার। ইটস এ ম্যাটার অফ কনভিকশন। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে ফ্রেশ ব্লাড দরকার। তরুণদেরকে করতে হবে, ইন্ডাক্ট করতে হবে। এবং যারা শাসন ক্ষমতায় আছেন, তাদেরকে খুব, আমি বলবো যে ফার্ম নীতি নিতে হবে। অত্যন্ত সেবার গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে। কথা বলেছেন আপনি, যে জি, বলুন। মানে তরুণদেরকে ব্যবস্থা নিতে হবে, এবং তরুণদেরকে তাদেরকে আসলে যে ব্যাপারটি আপনি বলেছেন, এটা একটা দাঁড়ায় যে মাইন্ডসেট, তরুণদের মাইন্ডসেট করতে হবে যে তারা আসলে কি চাচ্ছে, ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে, তারা তাদের প্রজন্মকে কেমন দেখতে চায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে কেমন দেখতে চায়। আমি একটু যাব হাসান আমজাদ ভাইয়ের কাছে। হাসান আমজাদ ভাই, আপনি কি মনে করেন ভবিষ্যৎ প্রজন্ম কি আজকের বাংলাদেশ যেভাবে চলছে সেটির কি আসলে কোনো পূর্ণাঙ্গ একটি সমাধান দিতে পারবে? এই যে বাংলাদেশের ভেতর এত ঝামেলা, এত প্রবলেম চলছে, এগুলোর কোনো সমাধান কি সামনে আসবে? এ ধরনের কোনো সম্ভাবনা কি আমরা আসলে দেখতে পাচ্ছি?
থ্যাংক ইউ। হ্যাঁ, আমি খুবই আশাবাদী যে এরাই পারবে, কারণ সারা বিশ্বের যে কোনো সমাজের বড় কোনো পরিবর্তনের সময় তরুণরাই পথ দেখিয়েছে। আমাদের দেশেও 71 সালে তরুণরা পথ দেখিয়েছে, এবার 24 সালেও তরুণরাই পথ দেখালো কিভাবে আহ, প্রাচীরের মতো বুক চেতিয়ে গুলির সামনে দাঁড়াতে হয়, কিভাবে তরুণরা প্রাণ দিয়ে, কিশোররা প্রাণ দিয়ে, মা তাদের বাচ্চাদের সংগ্রামে পাঠিয়ে দিয়ে, মিছিলে পাঠিয়ে দিয়ে দেশের পরিবর্তন করতে হয়। তরুণরা সেটা দেখালো। সুতরাং আমি বিশ্বাসী যে তারাই পারবে। তবে কিছু কিছু ক্ষেত্রে দিক নির্দেশনামূলক পজিশনে যেতে হবে। আমি আশা করি যে এখন যে পরিস্থিতি চলছে তাতে তরুণদের মধ্যে, আপনি যদি চিন্তা করেন 5 আগস্টের পর থেকে আজ অবধি কিছু কিছু কাজ, কিছু কিছু সময়, কিছু কিছু বিতর্ক তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, ওরা যে জিনিসগুলো করতে চাইছে সেগুলো ওরা বাধাগ্রস্ত হচ্ছে। যেমন রাষ্ট্রপতিকে সরানোর ক্ষেত্রে ওরা একটা দাবি তুলেছিল, অনেক যুক্তি থাকা সত্ত্বেও ওদেরকে সেই কাজটা করতে দেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেয়নি। এছাড়া ওদের নিজেদের মধ্যেও কিছু ভুল ত্রুটি আছে, কারণ ওরা তো ইয়াং। কিন্তু ওদেরকে এই স্পিরিটটা কাজে লাগানোর জন্য আমাদের যারা বড় পলিটিশিয়ানস, তারা ওদেরকে নিয়ে বসে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে পারলেই এই তরুণরা হবে আমাদের বাংলাদেশের জন্য গোল্ডেন অ্যাসেটস। আমি সেইটাই আশা করি যে আমাদের রাজনীতিকরা এই সব তরুণদের যে বৈষম্যের কথা বলছে, যে বৈষম্য আমরা 71 সালে দেখে দেশ স্বাধীন করেছিলাম, ওরা এখন 24 সালে সেই বৈষম্যের শব্দ তুলে আবার সেই স্বৈরাচার নটোরিয়াস লেডিকে দেশ থেকে বাধ্য করেছে। সুতরাং ওদের যে স্পিরিট আছে, ওরা, ওদের তো আর এখনো চাওয়া পাওয়ার কিছু তৈরি হয়নি। ওদের কাছে দেশপ্রেমটা খুব বড়। সেই জন্য ওদের আহ, সঙ্গে থেকে জাতীয় ঐক্য গড়ে তুলে আমার মনে হয় যে কোনো কিছু করাই সম্ভব। আমাদের মনে রাখতে হবে যে পতিত গভর্নমেন্টের তাদের লোকজন আছে, তাদের অর্থবিত্ত আছে, তাদের দেশের মধ্যে তারা নৈরাজ্য তৈরি করতে চেষ্টা করবে। আমাদের দেশের বাইরেরও শক্তি আছে যারা আমাদের ভালো চায় না, যারা আগের সরকারের বন্ধু ছিল বেশি, তারা আমাদের সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করতে চেষ্টা করবে। সুতরাং ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুই সমস্যাগুলো সমাধান করার জন্য এই তরুণদের নিয়েই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে একটু সমস্যা হয়ে যাবে আমাদের সামনের দিকে পথ চলা। অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই। আমি এখানে একটু বলতে চাই, সেটা হলো আমাদের আজকের আরেকজন অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান স্যার। উনি কিন্তু 1971 সালে তরুণ ছিলেন এবং তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। 1971 সালের মে মাসে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং 1971 সালের অক্টোবরে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে প্রথম কমিশন লাভ করেন। আহ, আমি যদি একালের তরুণ আর সেকালের তরুণ একটু পার্থক্য শুনতে চাই তার কাছ থেকে। জনাব ফজলুর রহমান স্যার, আপনি আসলে তখনকার দিনে আপনি একজন তরুণ হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কমিশনে অংশগ্রহণ করার আগে। সেই সময় এবং বর্তমান সময়ের একটা আহ, ব্যাখ্যা যদি আমাদেরকে দেন তাহলে আমাদের দর্শকরা মনে হয় খুশি হবে। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। সেই সময়ের তরুণ আর এই সময়ের তরুণ, আমি সেই সময়ের কথা বলি। তখনকার দিনে কিন্তু নিয়ম কানুন ছিল। কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, নিয়ম কানুন ছিল। আমরা কিন্তু নিয়ম কানুনের মধ্যেই বড় হয়েছি। আমরা আমাদের শিক্ষক এবং গুরুজনদের শ্রদ্ধা করেছি, শ্রদ্ধার চোখে দেখেছি, এবং আমরা ইনস্টিটিউশনে বিশ্বাস করতাম। তখন আমাদের এই বিশ্বাস ছিল যে আমি যদি পড়ালেখায় ভালো করি তাহলে একটা ভালো জব পাবো, ভালো ক্যারিয়ার হবে, এই বিশ্বাস ছিল। বিশেষ করে সরকারি চাকরির সিলেকশনে দুর্নীতি ছিল না। কিন্তু এখন দেখুন, এমন দুর্নীতি হয়েছে সব ক্ষেত্রে। সরকারি চাকরিতে কোটা বাড়তে বাড়তে সেটা বোধহয় 76% গিয়েছিল। 56। সব জায়গায় ঘুষ, তারপরে পরীক্ষায় প্রশ্ন ফাঁস। আপনি বলেন, তাহলে তরুণের সামনে কি কি বিশ্বাস থাকে, কি আস্থা থাকে? তাদের সামনে কোনো কিছুই ছিল না।
তারা যে এই যে প্রাণ বাজি রেখে রাস্তায় নেমেছিলে এই জন্যই অনেকে এটা বুঝতে পারে নাই। আমি বুঝতে পেরেছিলাম জুন মাসে যখন ছাত্ররা নামলো, তখন আমি বলেছিলাম যারা রাজনীতি করেন বা চিন্তা করেন, দিস ইজ হিউজ, এটা কিন্তু সবাই এফেক্টেড, তাদের বাবা মা এফেক্টেড, তারা সবাই এফেক্টেড, আমাদেরকে সাপোর্ট করতে হবে এই মুভমেন্টকে। তো এটা কিন্তু খুব জরুরি, তরুণদের যেন আস্থার জায়গা থাকে, তারা যেন তাদের সরকারকে বিশ্বাস করে, তারা যেন তাদের সমাজপতিদের বিশ্বাস করে, না, এবং আমাদেরকে সেই সহমর্মিতা দেখাতে হবে, দ্যাট তরুণরা উই আসলে, ফিল ফর দেম। আমি জি, একটু থামাতে চাচ্ছি আপনাকে। তরুণরা জি। আসলে সত্যিকারের তরুণ হিসাবে কিভাবে গঠিত হবে, যেখানে আমরা দেখেছি যে গত প্রায় দেড় যুগ যাবৎ বাংলাদেশে কোনো পরীক্ষা পদ্ধতিই ছিল না। বাংলাদেশে যারা পরীক্ষা দিয়েছে, আহ, কোনো পরীক্ষার্থীর কাগজ কিন্তু শিক্ষকরা দেখতো না। শিক্ষক, পরীক্ষার্থীর কাগজ শিক্ষকের বাসায় থাকতো, সেটা ওপেন করা হতো না। তাদেরকে নির্দেশ দেওয়া ছিল যে তারা একটা অ্যাভারেজ নাম্বার দিয়ে দিবে, এবং সেই পন্থাতেই কিন্তু চলেছে গত 15 বছর। তো এই পন্থা থেকে বর্তমান সরকার কি বের হতে পারবে এবং পারছে? এটা যদি না পারে, তরুণরা কখনোই সংগঠিত হতে পারবে না। তরুণরা সত্যিকারের যে মানবিকতা, সত্যিকারের যে মেধা, সেটাই আসলে মানে সংগঠিত হতে পারবে না, সেটা তাদের ভিতরে নিতে পারবে না তারা। এ ব্যাপারে আপনি কি বলেন? আপনি ঠিকই বলেছেন, এটা কতখানি লজ্জার কথা, যেখানে শিক্ষক, যারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি সমাজে, তারা যদি এত নিচে নেমে যেতে পারেন, না, আসলে তাদেরকে তো এটা নির্দেশ দেওয়া হয়েছে, আনএক্সপেক্টেবল। তাদেরও কোনো করার কিছু ছিল না। আমাদের অ্যাভারেজ রেজাল্টটা বেশি দেখানোর জন্য এমনভাবে নির্দেশ দেওয়া হয়েছিল তাদেরকে যে কোনো শিক্ষক কাগজ দেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা অ্যাভারেজ নাম্বার দিতে হবে। যে 40 জনের কাগজ পাঠানো হয়েছে শিক্ষকের কাছে, সেটাকে কত কত নাম্বার দিবে, একটা অ্যাভারেজ কাগজ দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, সরকারকে সমর্থন করলেই চলবে। ব্যাপারটা এরকম ছিল। ওই প্রসঙ্গ আমরা আরেকদিন আলোচনা করব হারুন ভাই, যে কি করে আমাদের এই শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, হাসিনার মতো এইরকম একজন নিচু মনের ফ্যাসিস্টকে, কায় মনোবাক্যে সমর্থন করে গেল এই গত অত্যন্ত 16 বছর। গুরুত্বপূর্ণ, অবশ্যই কোন আমরা এই একটা ব্যাপার লোক নিয়ে আলোচনা করব। রিজাইন করে নাই, আরেকদিন আলোচনা করব। এখন আমি আসি, এই সরকার, আপনি জানেন প্রফেসর ইউনূস থেকে অন্য যারা আছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বা ইয়ে, তারা সবাই সৎ, প্রফেশনাল, দেশপ্রেমিক। তারা যে সমস্ত নিয়োগ দিচ্ছেন, হ্যাঁ, এই যারা অ্যাভেলেবল তাদের মধ্যে যারা প্রফেশনাল, সৎ, এইরকম লোককেই নিয়োগ দিচ্ছেন। দু আমার একজন ছাড়া, বিশ্বাস দু আছে একজন ছাড়া। দে উইল ডু এ গুড জব, তারা ভালো কাজ করবেন। এবং রিক্রুটমেন্ট শুরু হয়েছে, এবং আমি ওনাদেরকে বলেছি আপনারা আরো রিক্রুটমেন্ট করেন এগ্রেসিভলি, তরুণদের মধ্যে আশার সঞ্চয় সৃষ্টি করতে হবে, এটা সম্ভব। সম্ভব। আপনাকে অনেক অনেক জি। ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। হাসান আমজাদ ভাই, আপনি কি মনে করেন যে ব্রিগেডিয়ার ফজলুর রহমান স্যার যেসব কথাগুলো বলেছেন, এগুলোর সাথে কি আপনি একমত, অথবা আপনি কিছু জয়েন করতে চান? জি, আমি একমত। তবে যেহেতু এখনই তো যে সমস্যাটা এসে দেখা দিচ্ছে যে কিছু পলিটিক্যাল পার্টিজ তারা চাচ্ছে এখনই ইলেকশন করতে, কিন্তু আমি বিনয়ের সঙ্গে তাদের বলতে চাই যে আহ, যে যে কর্কট রোগ আমাদের প্রতিটা সমাজের রাজনীতিতে, অর্থনীতিতে, শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় ঢুকেছে, সেখানকার কিছু রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা বা সংস্কার না করে আবার যদি কোনো কাউকে ক্ষমতায় এনে দেওয়া হয়, তো তারা তো তাদের মতোই করবে। যে কোনো দল যদি কোনো রাজনৈতিক সংস্কার করতে চায়, সে সেই দলের মতোই করবে। তাহলে সুতরাং কি আমরা বলতে পারি, যারা এই যে বিঘ্নগুলো ঘটাচ্ছে পুরো দেশে, এরা আসলে কারা, এরা কোথা থেকে এলো? আপনার কি না, কোনো কেউ কেউ আছে যে পুরনো যারা ছিল এখানে, তাদের তো অনেক অর্থবিত্ত আছে। তারা যেটা সামাজিক বিষয়গুলো এরকম হয় যে তারা আবার এই পোটেনশিয়াল যেসব রাজনৈতিক দল আছে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের সঙ্গে হয়তো আর্থিকভাবে লেনদেন করে একটা যোগসূত্র তৈরি করেছে, যেন এখন ইলেকশন হয়, যেন তারা আবার ইলেকশনে জয়েন করতে পারে। বিশেষত যে দলটা পালিয়ে বেঁচেছে, তারা তো চাইবে আবার রাজনীতিতে ফিরতে। তো এখন পোটেনশিয়াল দলগুলোর সঙ্গে নিশ্চয়ই তারা কোনো গোপন চুক্তি করেছে বা করতে পারে।
করে তারা আবার ওই রাজনীতিতে ফেরত আসবে, আবার একটা ওই লোটোপোটো খাও এরকম একটা ব্যবস্থা করতে চেষ্টা করবে। তো আমি বিনয়ের সঙ্গে আমাদের রাজনীতিকদের আহ, চিন্তা করতে বলবো যে একটু সময় নিন আপনারা। এই এই ধরনের সুযোগটা তো বারবার আসবে না, কারণ ডক্টর ইউনূসকে আমরা বারবার পাবো না। ওনাকে দিয়ে আমাদের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সব একটা টেকসই সংস্কার করে তারপরে আমরা ইলেকশনে যাই, যেন গণতন্ত্রে ফেরত ফেরত যাওয়া যায়। অনেক ধন্যবাদ। এই জন্যই অনেকেই বলছে ইদানিং, যারা বোদ্ধা, যারা রাজনীতি বুঝেন, যারা বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করেন, তারা বলছে যদি ডক্টর ইউনূস এইবার ফেল করে তাহলে 200 বছরেও কখনো বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না। দ্যাটস ট্রু। মনে করছে। অশেষ অশেষ ধন্যবাদ। আমি আরেকটি প্রশ্ন একটু করতে চাই যে আহ, আমাদের ছাত্র আন্দোলনের দুজন নেতা, তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করা হয়েছে গতকালকে, যে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে সেখান থেকে আসার সময়। এই বিষয়ে আপনার মতামত কি? এই যে কাজগুলো করছে তারা কেন করছে, এবং কিভাবে এগুলো থেকে সরকার উত্তরণ করতে পারে? কিভাবে সরকার আসলে এইসব সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারে? আপনার কোনো পরামর্শ আছে কি? খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা প্রশ্ন করেছেন। আমি গত 28শে অগাস্ট এর উপরে ফেসবুকে লিখেছিলাম যে এই যে তরুণ নেতৃত্ব সমাজে উঠে আসলো, এটি আহ, খুবই আনন্দের যেমন, আশার যেমন, এদেরকে রক্ষা করাও কঠিন তেমন। কিভাবে হয়? এই যে রাজনীতিকরা যারা পতিত হয়েছে, তারা তো চাইবে যে এদেরকে যে কোনো ভাবেই হোক ভ্রান্ত পথে নিয়ে যাওয়া। সে অর্থকড়ি দিয়ে, টাকা পয়সা দিয়ে, পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি করে, ইত্যাদি করে, ইভেন কি তাদেরকে জীবনের উপরেও হুমকি হতে পারে। আবার বাইরের যে শক্তি আছে, যারা আগের সরকারের শক্তি ছিল, বন্ধু ছিল, তারাও চাইবে এদের ভেতরে নানা ধরনের দ্বন্দ্ব তৈরি করা, এদেরকে জীবন নাশের হুমকি দেওয়া। এই চ্যালেঞ্জগুলো আসবে, এবং সেটা আসলো। ওই অল্প বয়স্ক এরা, ওরা তো ছুটে চলেছে ক্রমাগত সারা দেশে। তো ওদের জীবনের ক্ষেত্রে এই হুমকি আছে। আমরা যারা বিদেশে থাকি, আমার তো শুধু দোয়া করা ছাড়া আর কিছু নেই, বলতে পারি না। তবু আমি বলতে চাই সারা দেশের মানুষ যেন এই যে আশাটা ওরা জাগিয়েছে, ওদেরকে যেন আশাহত না করা হয়। তাহলে দেশে আর নতুন করে স্বপ্ন দেখার আর কিছু থাকবে না। আমরা চাই না আমাদের দেশ সিকিম হোক, আমরা চাই না আমাদের দেশ হায়দ্রাবাদ হোক, আমরা চাই না বাংলাদেশ আহ, এই কি বলে কাশ্মীরের মতো ভুগতে থাকুক। আমরা স্বাধীন, সার্বভৌম, শক্তিশালী দেশ হিসেবে দাঁড়াতে চাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে তরুণদের অবিরাম ছুটে চলা, তাদেরকে, এই যে তাদের ছুটে চলা, এই ছুটে চলাকে বন্ধ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রী গ্রুপ অথবা পরাজিত গ্রুপ, তারা বিদেশ থেকেও এবং বিদেশি শক্তির মাধ্যমে ষড়যন্ত্রের একটা জাল বুনেছে বাংলাদেশে। এই ষড়যন্ত্রের জালকে নস্যাৎ কিভাবে করতে পারে বর্তমান সরকার? প্রথমত, আমি যতদূর আমি বুঝতে পারি যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা যে ফুল ফোর্সে কাজ করছে এখন, আমি মনে করি না। দেয়ার আর সাম ল্যাপসেস। সেটা হলে ভালো কাজ হবে না। তাদেরকে ফুল ফোর্সে কাজ করতে হবে ফর দ্য ডিগনিটি অ্যান্ড দ্য রেসপেক্ট অফ দিস স্পিরিট। সেটা তারা করবেন আশা করি, এবং সরকারকে তারা ফিড করবেন যে এই ধরনের সম্ভাবনা আছে, এই ধরনের চ্যালেঞ্জ আছে, তাদেরকে আমরা এইভাবে সুযোগগুলো যেন রক্ষা করা হয়। সরকার প্রশাসনকে এবং অ্যাডভাইজারদের সেইভাবে নির্দেশ দেবেন, কারণ এগুলো নাশকতামূলক কাজ দেশের বাইরে থেকে, দেশের ভেতর থেকে গোয়েন্দা সংস্থার সরাসরি ইন্টারভেনশন ছাড়া এগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আমি একটু জানতে চাইবো ব্রিগেডিয়ার জেনারেল জনাব ফজলুর রহমান সাহেবের কাছে, একজন রাজনৈতিক এবং নিরাপত্তা বিশ্লেষক হিসেবে, এবং আপনি বাংলাদেশ আর্মির এক উচ্চ পদে কর্মরত ছিলেন এবং এগুলো আপনি হ্যান্ডেল করেছেন। আপনি কি মনে করেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কোনো কিছু ল্যাপস আছে, যেটি জনাব হাসান আমজাদ খান বলেছেন? হাসান ভাই ঠিকই বলেছেন, গোয়েন্দা সংস্থার বড় রকমের ল্যাবস আছে। যেমন ঢাকায় সুদমুক্ত লোন দেওয়ার কথা বলে এত লোক হাজির করলো, এটা তো তারা জানতো।
কিন্তু সরকারকে তো জানায় নাই। হুম, তাছাড়া আরো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সমস্ত গুলো আহ, তাদের না জানার কোনো কারণ নেই। এর এর বড় কারণ হলো পতিত সরকারের লোকজন এখনো রয়েছে গোয়েন্দা সংস্থায়। এখানে আমাদেরকে প্যারালাল একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। সেটা হলো, আমি মনে করি, রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক নাগরিকগণ যে যেটুকু জানেন, এরকম তথ্য পান, সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের চ্যানেল মতো ওপরে জানান। যেমন এই যে লোকজনকে ঢাকায় আনার যে অর্গানাইজ করছিল, এটা তো মানুষের সামনেই ঘটেছে। হ্যাঁ, তো সুতরাং ওই আমেরিকাতে যেতে বলে, ইফ ইউ সি সামথিং, সে সামথিং। তা আমাদের সবাইকে হুম। সজাগ থাকতে হবে এবং সরকারকে গোয়েন্দা সংস্থার ব্যাপারে আরো রিসোর্স লাগাতে হবে। আমি অনেক অনেক ধন্যবাদ। অনেক আগে আমিও অনেক আগে সেনাপ্রধানকে বলেছিলাম যে পুরা দেশে আর্মির যে সিকিউরিটি আছে ডিপ্লয় করো, বি অন দা লুক আউট। পুলিশ কাজ করছে না, আর্মিকেই কভার দিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ যাই হোক, আপনাকে, সেটা অসংখ্য করতে ধন্যবাদ হবে। আপনাকে। হ্যাঁ, আমাদের একটু জি। টাইম একটু শর্ট হয়ে গেছে, আজকে আমরা শেষ করতে হবে। আমি একটু হাসান ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো আজকের আলোচনায় আমাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা যে ব্যাপারটি উঠে এসেছে, সেটার সাথে আমাদের তরুণদের ছুটে চলা, সেটার সাথে আমাদের গোয়েন্দাদের ল্যাবস, অনেক কিছু উঠে এসেছে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি করবে, কি করতে পারে, অত্যন্ত সংক্ষেপে 1 মিনিটে। জি, আমি অত্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনুরোধ করব যে রাজনৈতিক দল এবং এই সরকার মিলে অনতিবিলম্বে একটা ন্যাশনাল কনভেনশন আয়োজন করতে, 2 দিন ব্যাপী। সেখানে সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করুক, খোলামেলা আলোচনা করুক। তাহলে যে ঘটনাগুলো ঘটবে, যে আমাদের সংস্কার কাজ প্রায়োরিটি নির্ধারণ করা যাবে, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ভূমিকা একতাবদ্ধভাবে প্রকাশ পাবে। আর আমরা আগামীতে নতুন প্রজন্মের 71 এবং 24-এর যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা সম্মান জানাতে পারবো। সুতরাং এই 3-4টা বিষয় নিয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করা ভীষণ জরুরি। অনতিবিলম্বে এই ন্যাশনাল কনভেনশন ডাকা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবার যাব একটু ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান স্যারের কাছে। আপনার আজকের অনুষ্ঠানের ব্যাপারে, আজকে যেসব আলোচনা হলো, এটার প্রেক্ষিতে আমরা কিভাবে আমাদের বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি, সেই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি, আপনার দিক নির্দেশনা। অনেক ধন্যবাদ হারুন ভাই। আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হতে হবে সৎ এবং জনকল্যাণমুখী। রাজনীতিবিদদের হতে হবে সৎ, ন্যাশনালিস্টিক, জনকল্যাণ। দেশপ্রেমিক এবং কম্পিটেন্ট। কম্পিটেন্ট। আপনি ডক্টর প্রফেসর ইউনুস, ডক্টর সালেউদ্দিন, ফজল কবির সাহেব খানের দিকে দেখুন। দে আর ডুইং মিরাকলস। কেন? কারণ তারা সৎ, তারা কম্পিটেন্ট। এগুলো কিন্তু খুব প্রয়োজন আছে। সৎ রাজনীতি ছাড়া আমাদের দেশকে ঠিক করা যাবে না, আমাদের ভবিষ্যৎ নাই। অবশ্যই রাজনীতিবিদদের সৎ হতে হবে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে এবং তরুণ সমাজের সঙ্গে আমাদের সেতু বন্ধন গড়ে তুলতে হবে। তাদের সঙ্গে আমাদেরকে যোগাযোগ করতে হবে। আমরা যা দেখেছি, শিখেছি, আমাদের যে বিশ্বাস, ভ্যালুস, সেগুলো তাদের কাছে ট্রান্সফর্ম করতে হবে, তাদের কাছে পাস ডাউন করতে হবে। অত্যন্ত ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আমাদের মেসেজ। ভবিষ্যৎ খুব সুন্দর এবং উজ্জ্বল। আমি সেটা বিশ্বাস করি। আল্লাহ আমাদের সময় হোক। অশেষ অশেষ ধন্যবাদ আল্লাহ আপনাকে। হাফিজ। আমাদের প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে আমি কাজী হারুন ছিলাম সঞ্চালনায়। আমাদের সাথে আজকে মেহমান হিসাবে ছিলেন জনাব হাসান আমজাদ খান, এবং সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান সাহেব। এবং আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আশা করছি আগামীতেও আপনাদেরকে পাবো। এবং আমরা এই অনুষ্ঠানটি নিয়মিত করতে চাই। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, ইমেল করতে পারেন helloamerica71@gmail.com এই ইমেইলে, অথবা এই ভিডিওটি আমরা পোস্ট করব, এই ভিডিওটি দেখতে পাবেন আপনারা হ্যালো আমেরিকা চ্যানেলে এবং ট্রাভেল অ্যান্ড লিটারেসি ইউটিউব চ্যানেলে। সেখানেও আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি কেউ জয়েন করতে চান, যারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশ নিয়ে কথা বলতে চান। আমরা সবার কথা শুনতে চাই। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।